আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তার মানে এখানে চ্যাপ্টারটার নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো জিনিস আছে, এক হচ্ছে গেলো তাপ, আরেক হচ্ছে কি হলো গতি বা গতিবিদ্যা, যাই হোক না কেন। তার মানে এখানে আমরা যেমন ধরে নেওয়া যাক যে একটা গাড়ি চলছে বলতে গেলে একটা গাড়ি পেট্রোলে চলছে, তাহলে পেট্রোল থেকে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা একটা কার্য করছে। তার মানে এখানে একটা হিসেব হয় যেটা, সেটা হচ্ছিল তাপ কার্যতে অথবা কার্যটা তাপে রূপান্তরিত হওয়ার একটা ব্যাপার। এটা হচ্ছে তাপগতিবিদ্যার মোদ্দা গল্প। এই তাপটাকে যদি আমরা এইচ দিয়ে ডিনোট করে থাকি আর কার্যকে যদি আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করে থাকি, জুলের সূত্র বলে ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। তার মানে হচ্ছে কি হলো যে তুমি যা কার্য করবে সেরকম একটা অ্যামাউন্ট হিটে কনভার্ট হবে বা তাপ উৎপন্ন হবে। তার মানে এটা নয় যে তুমি যা কার্য করছো পুরোটাই তাপে রূপান্তরিত হচ্ছে, নর্মালি কিন্তু সেরকম হওয়ার কথা নয়। আর পৃথিবীতে এটা হয় না, এরকমভাবে কখনোই সম্ভব নয় যে তুমি যা কার্য করছো তার পুরোটাই তাপে রূপান্তরিত হচ্ছে বা যা তাপ দিচ্ছে তার পুরোটাই কার্য করছে, এটা কিন্তু হয় না। তাহলে এখানে এই সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আসে যেটাকে বলে জে। এই জে কে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে দুটো একক থাকে, একটা হচ্ছে কি হলো 4.2 জুল পার ক্যালোরি, আর একটা হচ্ছে কি হলো 4.2 ইন্টু 10⁻7 আর পার ক্যালোরি। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এসআইতে, এটা হচ্ছে কি হলো সিজিএস। ধরে নেওয়া যাক এটা টাইপের একটা, মানে এটা মেনলি আসে আমাদের অঙ্কের জন্য। ধরে নেওয়া যাক একটা অঙ্কের কথা বলি, একখণ্ড বরফ কত উচ্চতা থেকে পড়লে সেটি সম্পূর্ণভাবে গলে যাবে যদি তার 60% কার্য আচ্ছা, একখণ্ড বরফ কত উচ্চতা থেকে পড়লে, একটা যে কোনো বস্তু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে তার শক্তি হয় কত, এমজিএইচ, যেটাকে আমরা স্থিতিশক্তি বলে থাকি। তাহলে ধরি এইচ উচ্চতায় বরফ ছিল, তখন শক্তি হলো এমজিএইচ। এই যে এই শক্তিটা যখন নিচে এসে পড়লো, ধরে নেওয়া যায় এরকম উপরে একটা বরফ ছিল, এটা যখন নিচে এসে পড়লো তখন কি হবে, এখানের শক্তিটা এখানে এসে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কিন্তু কতটা পার্সেন্ট তাপ শক্তিতে রূপান্তরিত হবে, প্রশ্নে দেওয়া আছে 60%। এই 60%টা তাপে পরিণত হবে। তার মানে বরফের ক্ষেত্রে ডাব্লিউ ছিল এমজিএইচ। তাহলে পুরো ডাব্লিউ কখনোই কার্যে রূপান্তরিত হয় না। আমি এই ফর্মুলা থেকে বলেছিলাম যে ডাব্লিউ ইকুয়ালস টু জেইচ, ডাব্লিউ সমানুপাতিক এইচ, মানে পুরো কার্যই কখনো তাপে রূপান্তরিত হয় না। তাহলে কত পার্সেন্ট তৈরি হয়েছে, 60% তাপে রূপান্তরিত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ডাব্লিউ ইন্টু 60% তাপে রূপান্তরিত হয়েছে। এখন ডাব্লিউ হচ্ছে কি হলো এমজিএইচ, তার মানে বলতে পারি ডাব্লিউ ইন্টু 60% ইকুয়ালস টু জেইচ। এখন এই যে তাপ, এটা কি কি কাজে লাগছে তাপটা, এই তাপটা লাগছে বরফ গলাতে। ফর্মুলা কি ছিল, এইচ ইকুয়ালস টু এমএল, যেটাকে এলটাকে আমরা বলতাম লিন তাপ। বরফের ক্ষেত্রে লিন তাপের মান 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে এখান থেকে বলতে পারি এমজিএইচ ইন্টু 60% ইকুয়ালস টু জে ইন্টু এইচ হচ্ছে কি হলো এমএল। তাহলে এমএম কেটে গেল, তাহলে এইচ কত হলো, জে ইন্টু এল। জের ভ্যালু 4.2 ইন্টু 10⁻7,
এল এর ভ্যালু 80, জি এর ভ্যালু 980 ইন্টু 0.6 এত সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে কিছুটা সেন্টিমিটার বেরোবে। এখানে এই জাস্ট শুধুমাত্র এই যে এখানে এই ফর্মুলাটা থেকে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকম টাইপের একটা অঙ্ক, ঠিক এরকম টাইপের একটা অঙ্ক এই ফর্মুলাটা থেকে আসে তাপগতিবিদ্যার প্রথম পার্ট। এবার সেকেন্ড পার্ট হচ্ছে কি হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার আগে বলা যায়, প্রথম সূত্র বলার আগে কটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে সিস্টেম কি জিনিস। ধরে নেওয়া যাক ব্যাপারটা এরকম যে একটা এরকম পাত্র আছে, পাত্রের মধ্যে ধরো কিছু গ্যাস আছে, এই গ্যাসটার একটা চাপ আছে, আয়তন আছে, টেম্পারেচার আছে। এই যে পুরো ব্যাপারটা, এটাই হচ্ছে আলটিমেটলি একটা সিস্টেম। এই যখন চাপ আছে, আয়তন আছে, টেম্পারেচার আছে, এটা একটা সিস্টেম। এবার এটা যেহেতু বাইরের সাথে মানে বাইরের সাথে ওপেন অবস্থায়, যেটার জন্য এটাকে আমরা বলি ওপেন সিস্টেম। আর এখানে যদি আমি একটা পিস্টন দিয়ে আটকে দিই, যার ফলে এই জিনিসটা পুরোটাই এই ভেতরে থাকতে পারে, তখন এটাকে বলি আমরা হচ্ছে কি হলো ক্লোজ সিস্টেম। তো ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেমের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স বলতে গেলে কি, এখান থেকে কোনো রকম ভর বাইরে যায় না। আমাদের তাপগতিবিদ্যায় আমাদের সিলেবাসে যা আছে সেখানে এখান থেকে কোনো ভর বাইরে যাবে না, আমাদের যা আছে সব ক্লোজ সিস্টেমের মধ্যে কাজ। এখন ধরে নাও জিনিসটা এখানে রয়েছে, তুমি এখানে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে, এখানে যে গ্যাসটা আছে এই গ্যাসটা এক্সপ্যান্ড করবে, মানে আয়তনে বাড়বে, আয়তনে বেড়ে ধরে নাও এখান থেকে এখানে গেল। তার মানে কি গ্যাসটা একটা কার্য করলো, মানে সিস্টেম একটা কার্য করলো। এই কার্যটা কত, এই কার্যটা কত? এই কার্যটা হচ্ছে কি হলো W ইকুয়ালস টু বলতে পারো P ইন্টু V2 মাইনাস V1। মানে সোজা কথা হচ্ছে কি হলো চাপ ইন্টু আয়তন পরিবর্তন। যদি তুমি এখানে আয়তন পরিবর্তনে বাধা দিতে, মানে আমি ধরে নিলাম যে আমি এখানে তাপ দিচ্ছি, তুমি ওপর থেকে এটার ওপর একটা প্রেশার দিয়ে রেখে দিয়েছো, যার ফলে এটা উপরে উঠতে পারছে না, তখন কি হতো, তখন কিন্তু এর আয়তন বাড়তো না, তার মানে এ কোনো কার্য করতো না। যখনই এ আয়তনে বাড়বে বা ভেতরের সিস্টেমটাকে ঠেলে ওপর দিকে তুলবে, তখনই এ একটা কার্য করবে, সেই কার্যের মান হচ্ছে এটা। তার আমরা বলতে পারি ঠিক ছোট্ট একটা কার্য যদি DW হয়, তাহলে সেখানে হয় হচ্ছে P ইন্টু DV। যদি আয়তন পরিবর্তন যদি শূন্য হয়, আয়তন পরিবর্তন শূন্য বা আয়তন কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ডিভিটা জিরো। ডিভিটা জিরো হলে কী হবে, ডাব্লুটাও জিরো হবে। মানে আয়তন পরিবর্তন শূন্য মানে হচ্ছে ডাব্লুটাও শূন্য। এই হচ্ছে গেলে এখানে গল্প। তারপরে আমরা তাপগতিবিদ্যা সংস্থায় বলতে পারি যে DW মানে কার্য মানে হচ্ছে P ইন্টু ডিভি। এখন কার্য দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কখন হবে, যখন সিস্টেম দ্বারা কার্য। আর নেগেটিভ কখন হবে, এখানে সিস্টেম দ্বারা কার্য মানে কি, এখানে তুমি তাপ দিলে সিস্টেমটাকে ওপর দিকে তুলে দিচ্ছে ঠেলে, তাহলে এই ক্ষেত্রে কার্যটা হবে হচ্ছে পজিটিভ। আর আরেকটা ক্ষেত্রে কী হবে, যদি তুমি ওপর থেকে একটা চাপ দাও, ও এখান থেকে এখানে নামে, মানে সিস্টেম কোনো কার্য করছে না, বাহ্যিক বলের দ্বারা কার্য হচ্ছে, তখন সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা বলতে সিস্টেমের ওপর কার্য। এখন কেমিস্ট্রির সাথে এটার হয়তো পার্থক্য পেতে পারো, নর্মালি কেমিস্ট্রিটা ঠিক উল্টো হয়, বাট কেমিস্ট্রি আর ফিজিক্সটা গুলিও না, কেমিস্ট্রি আর ফিজিক্সটা কিন্তু উল্টো থাকে। এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হবে পরবর্তীকালে কাজগুলো করার জন্য। এবার চলরাশি এখানে দু রকমের হয়, একটা হচ্ছিল সংকীর্ণ চলরাশি, একটা হচ্ছিল ব্যাপক চলরাশি। চলরাশি মানে কি, চলরাশি মানে হচ্ছে কি হলো ধরে নাও চাপ, আয়তন, উষ্ণতা, ঘনত্ব, এই সমস্ত জিনিসপত্র করে। তো এরকম কিছু চলরাশি আছে যারা ভরের ওপর নির্ভর করে না, তাদেরকে বলে সংকীর্ণ চলরাশি। আর যারা ভরের ওপর নির্ভর করে তাদেরকে বলে ব্যাপক চলরাশি।
এবার তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই বয়েলের সূত্র যখন পড়েছিলে তখন পিভি ডায়াগ্রাম পড়েছিলে। পিভি গ্রাফে যেটা হয় সেটা হচ্ছে ধরে নাও তোমার এরকম রয়েছে, এরকম ধরো আমি একটা গ্রাফ আঁকলাম। এই গ্রাফটা তোমাকে যদি জিজ্ঞাসা করে এই গ্রাফটা কার্যকত হয়েছে, তুমি কী করে করবে? মনে রাখবে এই যে পিভি গ্রাফ ভি এর সাথে, পিভি গ্রাফ ভি অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে গেলে এখানে কার্য। তাহলে আমি বলতে পারি পিভি গ্রাফ ভি এর সাথে যে ক্ষেত্রফল গঠন করে তাই হলো কার্য। এটা পরবর্তীকালে আমাদের লাগবে। এখন ব্যাপারটা এরকম যে আরেকটা জিনিস আছে, সেটা ধরে নাও আমি ধরো আরেকটা গ্রাফ আঁকছি, পি ভার্সেস ভি এর গ্রাফ। তো ধরো আমরা গ্রাফ আঁকলাম এরকম, একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফটা ধরো এখান থেকে গেল, এ থেকে বি অবস্থানে গেল, মানে এ একটা অবস্থায় ছিল সেখান থেকে বি অবস্থায় গেল। ধরো আমি তাপ দিয়েছি বা তাপ নিয়েছি, উষ্ণতা বেড়েছে বা কমেছে সেসব নিয়ে এখানে গেল, আবার কিছুক্ষণ পরে ও আবার আগের জায়গায় ফিরে আসলো। এটাকে বলা হচ্ছে হলো সাইক্লিক প্রসেস বা বদ্ধ পথ অথবা সাইক্লিক প্রসেস। মানে যেখানে ছিল ও আবার সেখানেই ফিরে এসছে, এটাকে আবর্ত প্রক্রিয়াও বলে। আমরা এটাকে আবর্ত প্রক্রিয়াও বলে থাকি। এখন ঘটনা হচ্ছে কি হলো, এরপরে আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী বলছে? বলছে যে যে কোনো তাপগতীয় সংস্থার মানে সিস্টেম ধরো বললাম, ধরো না আমি ধরো আবার যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা দ্বারা এরকম, ধরো কোনো একটা গ্যাস আছে, তুমি এর মধ্যে তাপ দিয়েছো, তুমি যে পরিমাণ তাপ দেবে এই তাপটা দুটো কার্য করে, মানে দুটোভাবে কাজ করে, এই তাপটা দুটোভাবে কাজ করে। এক, এইচ হচ্ছে কি হলো প্রদত্ত তাপ বা গৃহীত তাপ, এটা দিলে পরে দুভাগে কাজ করে। এক, আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, একটা হচ্ছিল বাহ্যিক বলের বিরুদ্ধে কার্য করে। এই ইউটাকে বলা হচ্ছে গেল আভ্যন্তরীণ শক্তি, আর ডাব্লিউটা হচ্ছে গেল তার মানে তুমি কোনো একটা তাপগতিবিদ্যা সংস্থায় তুমি যদি এইচ পরিমাণ তাপ দাও, এটা দুভাগে কাজ করে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আর বাহ্যিক বলের বিরুদ্ধে কার্য করে। এবার আভ্যন্তরীণ শক্তিটা কী জিনিস? এই যে এখানে যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো যে দৌড়াদৌড়ি করছে তার যে গতিশক্তি সেটাই আভ্যন্তরীণ শক্তি। তুমি যদি তাপের পরিমাণ বাড়াও তাহলে ওই অণুগুলোর গতিশক্তিটাও বাড়বে, ওই গতিশক্তিটাই যদি আভ্যন্তরীণ শক্তি হয় তার মানে আভ্যন্তরীণ শক্তিটাও বেড়ে যাবে। এক। দুই হচ্ছে গেলে যখনই এর আভ্যন্তরীণ শক্তি বাড়বে তখন কী করবে? পিস্টনটাকে ঠেলবে, পিস্টনটা এখান থেকে উপর দিকে উঠবে, উঠে এখানে এসে পৌঁছাবে, মানে ও একটা তাহলে আলটিমেটলি কার্য করলো। ব্যাপারটা হচ্ছে তাই। এখন কার্য বলেছিলাম দু রকমের, একটা বলের বিরুদ্ধে মানে সিস্টেমের দ্বারা, একটা হচ্ছে সিস্টেমের ওপর। তো আমি নর্মালি পজিটিভ কার্যটাই তুমি ধরি, তাহলে আমরা দাঁড়াই যেটা সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ প্লাস
ডাব্লিউ। তার মানে তুমি যদি ছোট্ট পরিমাণে একটা তাপ দাও তাহলে ছোট্ট একটা আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে আর একটা ছোট্ট কার্য হবে। এই ছোট যে জিনিসটা সেটাকে আমরা স্মল ডি দিয়ে ডিনোট করি। ডিএইচ ইকুয়ালস টু ডিইউ প্লাস, আমি ডিডাব্লিউ মানে আগেরটায় কী বলেছিলাম, ডিডাব্লিউ মানে বলেছিলাম পি ইন্টু ডিভি, মানে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে লিখতে পারি পি ইন্টু ডিভি। এটা হচ্ছে গেলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাও বলতে পারো অথবা এটাও বলতে পারো। এখন আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার উপর ডিপেন্ড করে? একদম সোজা কথা হচ্ছে গেলো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিপেন্ড করবে উষ্ণতা পরিবর্তনের উপর। তার মানে ইউটা প্রপোর্শনাল টু টি, টিটা হচ্ছে গেলো উষ্ণতা। তাহলে উষ্ণতা যত বাড়বে আভ্যন্তরীণ শক্তি তত বাড়বে। কোনো জায়গায় যদি দেখা যায় যে উষ্ণতা স্থির আছে, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে আভ্যন্তরীণ শক্তি বাড়া কমা করে না। ওখানে অনেক জায়গায় দেখবে যেখানে তোমার উষ্ণতাটা ফিক্সড, যেমন আমরা একটা আগেই বলি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা যেহেতু ফিক্সড থাকে বা স্থির থাকে, সেক্ষেত্রে সেই সংস্থার আভ্যন্তরীণ শক্তিও একদম ফিক্সড, মানে বাড়েও না কমেও না, একদম সেম থাকে। তাহলে উষ্ণতা যেখানে বাড়বে বা যেখানে কমবে সেখানে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। এটা হচ্ছে হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার এর কিছু ড্রব্যাক আছে, বইতে দেখবে। প্রথম ড্রব্যাক, খুব ভালো করে শোনো, বইতে একবার দেখে নেবে কি আছে। প্রথম ড্রব্যাক মানে প্রথম সমস্যা যেটা তাপগতিবিদ্যা, প্রথম কথা কি বলতে পারে না। প্রথম কথা যেটা বলতে পারে না সেটা হচ্ছিল কতটা তাপ কতটা কার্য করবে সেটা বলতে পারে না, মানে কতটা তাপ থেকে কতটা কার্য হবে সেটা বলতে পারে না। দুই হচ্ছে কি হলো, তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, কি শর্তে যাবে সেটাও ও বলতে পারে না। এই দুটো হচ্ছে গেলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা। এই অবধি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলো। এবার আমরা আসি প্রথম একটা জিনিস আমরা পড়েছিলাম, এইচ ইকুয়ালস টু এম এস টি, যেখানে এস ছিল হচ্ছে গিয়ে হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কী জিনিস ছিল? একদম এক কথায় বলতে গেলে 1 ডিগ্রি টেম্পারেচার কোনো বস্তুর বাড়াতে যে তাপ লাগছে সেটা। এবার আমি মানে এই তাপগতিবিদ্যা সংস্থার ক্ষেত্রে আমি একটু ব্যাপারটা এলাবোরেটলি বোঝাই। নর্মালের থেকে এর ডিফারেন্সটা কোথায়? এটা একটা পিস্টন আছে, আমি এখানে তোমার গ্যাস রেখেছি, তুমি এখানে তাপ দিয়েছো। তাপ দেওয়ার ফলে কি হয়েছে? তাপ দেওয়ার ফলে এ চেয়েছে ওপর দিকে উঠতে, তুমি উঠতে দাওনি, তুমি এখানে চেপে রেখে দিয়েছো। তার মানে কি হবে? ওর এক্ষেত্রে আয়তনটা স্থির থাকবে, প্রেশারটা বাড়বে, মানে আয়তন স্থির, চাপ বাড়ছে। এই একটা হতে পারে। আরেকটা হতে পারে যে তুমি ওকে ছেড়ে দিয়েছো, মানে তাপ দিয়েছো, তাপ দেওয়ার পরে তুমি ওকে ছেড়ে দিয়েছো, ও এখান থেকে এখানে উঠেছে। তার মানে কী হয়েছে? আয়তনটা বেড়েছে, চাপটা স্থির রয়েছে। তার মানে আমি তাপটা এক্ষেত্রে দুরকমভাবে দিতে পারি। এক, আয়তন স্থির রেখে, তাপ প্রদানের পদ্ধতি। এক হচ্ছে আয়তন স্থির রেখে, দুই হচ্ছে গিয়ে হলো চাপ স্থির রেখে। তাহলে আমরা যদি দুক্ষেত্রে দুরকমভাবে তাপ দিতে পারি তাহলে দুটো তাপ কখনোই কিন্তু সমান হওয়ার কথা নয়। মানে আয়তন স্থির রেখে যে তাপ আমি দেবো বা চাপ স্থির রেখে যে তাপটা আমি দেবো সেই দুটো তাপ কখনোই সমান হওয়ার কথা না। আমি এক্ষেত্রে কী করেছি? চেপে রেখে দিয়েছি, যার ফলে এ বাড়তে না পারে। তার মানে আয়তনটা কিন্তু ওর ফিক্সড রয়েছে, মানে আয়তনটা স্থির আছে, ও কোনো কার্য করছে না। ওই যে বলেছিলাম যে যখনই আয়তনটা স্থির থাকবে
তখন ডিভিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন কোনো কার্য করবে না। তাহলে আমরা একটা গ্যাসকে দুরকমভাবে তাপ দিতে পারি। এক হচ্ছে কি হলো চাপ স্থির রেখে, একটা হচ্ছিল আয়তন স্থির রেখে, দুরকমভাবে দিতে পারি। সেক্ষেত্রে আমার এইচের তাহলে দুটো হিসেবে রয়, এখানে ছিল এমএসটি, তাহলে এখানে আয়তন স্থির রেখে যে তাপটা দেব সেটা হয়ে যাবে এম সিপি ডিটি, আর এটা হয়ে যাবে এম সিভি ডিটি। সিপিটা তাহলে কি? সিপিটা হচ্ছিল স্থির চাপে আপেক্ষিক তাপ, মানে গ্যাসের যখন চাপ স্থির রেখেছি তখনকার যে আপেক্ষিক তাপ, আর সিবিটা হচ্ছিল স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এই দুরকমভাবে আমি তাপটা দিতে পারি। আরেকটা ব্যাপার আছে, পরীক্ষার সময় একটা কোশ্চেন আসে, গ্যাসের দুরকম আপেক্ষিক তাপ থাকে কেন? তখন প্রশ্নের উত্তরে আরেকটা উত্তর আছে, সেটা হচ্ছিল গ্যাসের আপেক্ষিক তাপ 0 থেকে ইনফাইনাইট হতে পারে। 0 কখন হবে? আচ্ছা, আমরা আপেক্ষিক তাপ কখন বলি? H ইকুয়ালস টু কত? S ইকুয়ালস টু H/mt। 0 কখন হবে? S এর মান 0 কখন? আর এটা ইনফাইনাইটই বা কখন? S এর মান 0 কখন? ধরে নাও তুমি কোনো তাপ দাওনি, তাপটা হচ্ছে 0, কিন্তু উষ্ণতা পরিবর্তন হয়েছে। কখন? ধরে নাও একটা গ্যাস পাম্পার, হাত ধরো একটা গ্যাস পাম্পার, যেটা দিয়ে আমরা সাইকেলের চাকা পাম্প করি, তখন আমরা হাত দিয়ে প্রেশার দিয়ে পাম্প করি। কিছুক্ষণ পর দেখা যায় ওই জিনিসটা গরম হয়ে গেছে। আমি তো বাইরে থেকে কোনো রকম তাপ দিইনি, তা সত্ত্বেও গরম হয়ে যায় কেন? তার কারণ হচ্ছিল কার্যটার জন্য। তার মানে আমি তাপ দিইনি, তাপটা শূন্য, কিন্তু সেক্ষেত্রে একটা উষ্ণতা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে এস ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0, 0/সামথিং, মানে 0 হয়ে যাবে। আরেকটা হচ্ছে গেল অসীম, যখন আমি তাপ দেব কিন্তু উষ্ণতার পরিবর্তন 0। কখন? যখন ধরে নাও একটা ঘর আছে, ঘরটা খোলামেলা ঘর, তুমি একটা দেশলাই কাঠি জ্বালালে। তা দেশলাই কাঠি জ্বালানোর জন্য ঘরের উষ্ণতা, ঘরের মধ্যে তুমি একটা তাপ প্রদান করলে, কিন্তু ঘরের উষ্ণতা কোনো রকম পরিবর্তন হলো না। কারণ হচ্ছে গেল এক্সেস যে তাপটা উৎপন্ন হয়েছিল সেটা বাইরে বেরিয়ে গেল, গিয়ে ঘরের উষ্ণতাটা ফিক্সড রয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে তোমার ইনফাইনাইটের ব্যাপার। মানে পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে গ্যাসের কত রকমের আপেক্ষিক তাপ থাকে, তোমাকে দুটোই বলতে হবে। এক, তুমি গ্যাসকে কীভাবে তাপ দিতে পারো, তাই অনুযায়ী দুটো আপেক্ষিক তাপ সিপি আর সিভি। আর গ্যাসের নর্মালি উষ্ণতা পরিবর্তন আর তাপদান, এই দুটোর ওপর ডিপেন্ড করে গ্যাসের দুটো আপেক্ষিক তাপ থাকতে পারে। একটা হচ্ছিল 0, একটা হচ্ছিল ইনফাইনাইট। পরীক্ষার সময় কিন্তু এটা আসে। এখন আমরা পড়ব সিপি ও সিভির সম্পর্ক একটা আছে, অথবা এটা আরেকটা প্রমাণ আছে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু R/m, একটা প্রমাণ আছে, অথবা আরেকটা প্রমাণ আছে সিপি গ্রেটার দেন সিভি, এই একটা প্রমাণ আছে। ধরে নেওয়া যাক 1 মোল গ্যাস ক্যাপিটাল M এর মধ্যে দুরকমভাবে তাপ দেওয়া হলো। এক, স্থির চাপে, তার মানে যে তাপটা দিচ্ছি সেটা কি হচ্ছিল? এই যে স্থির চাপে যখন তাপ দিচ্ছি তখন হবে H ইকুয়ালস টু mCp dt, DH ইকুয়ালস টু mCp dt, মানে H ইকুয়ালস টু mst, এই ফর্মুলা থেকে S এর মানটা পরিবর্তিত হয়ে হলো সিপি আর সিবি। তার মানে S এর দুটো জিনিস থাকে, একটা হচ্ছে S হতে পারে সিপি অথবা সিবি, তাহলে আমরা mCp dt নিতে পারি। এবার তাপগতিবিদ্যার প্রথম
সূত্র থেকে কি পাই, ডিএইচ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিএইচ ইকুয়ালস টু কত হবে, এমসিপি ডিটি ডিইউ প্লাস ডিডাব্লিউ মানে কি বলেছিলাম, পি ইন্টু চাপ ইন্টু আয়তন পরিবর্তন লিখতে পারি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। 2 নম্বর হচ্ছিল স্থির আয়তনে। স্থির আয়তনে কি হবে, ডিএইচ ইকুয়ালস টু এম সিভি ডিটি। এখন যেহেতু আয়তন স্থির, তাই আয়তন পরিবর্তন মানে ডিভিটা জিরো। ডিভি মানে কি, আয়তন পরিবর্তন জিরো। তার মানে আমরা জানি যে ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, তাহলে এক্ষেত্রে ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তার মানে স্থির আয়তন নিয়ে যখনই আমরা কাজ করব তখন আমাদের কার্যগত সিস্টেম দ্বারা জিরো। তাহলে আমরা যখন পড়েছিলাম ডিএইচ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে এখানে বলতে পারি এম সিভি ডিটি ইকুয়ালস টু ডিইউ, ডিডাব্লিউটা কত, জিরো। তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে এটাকে বক্স করে রাখার কারণ হচ্ছে কি হলো, যে স্থির আয়তনে যে তাপ আমি দেব সেটা শুধুমাত্র আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। মানে স্থির আয়তনে প্রদত্ত তাপ শক্তি বৃদ্ধি করে। তাহলে এখানে আমি একটা ইকুয়েশন পেলাম 2 নম্বর। তাহলে এখানে একটা ইকুয়েশন পেয়েছি, এখানে একটা ইকুয়েশন পেয়েছি। যদি আমি দুটো ইকুয়েশনকে লিখি আমি আরেকবার, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি হলো, এম সিপি ডিটি ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। আর আরেকটা কি পেয়েছিলাম, ডিইউ ইকুয়ালস টু এমসিভি ডিটি। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমি এই ভ্যালুটা, যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, এমসিপি ডিটি ইকুয়ালস টু এমসিভি ডিটি প্লাস পিডিভি। এম ডিটি যদি কমন যায় তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পিডিভি। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পি ইন্টু ডিভি বাই পিডিভি। মানে কি বলতে পারি, পিডিভি মানে হচ্ছে কি হলো আর ইন্টু ডিটি। কোথেকে পেলাম, পিভি ইকুয়ালস টু এনআরটি। আমি বলেছিলাম 1 মোল গ্যাস, সেখান থেকে পিভি ইকুয়ালস টু, যদি পিডিভি হয় তাহলে এটাও ডিটি হয়ে যাবে, কেটে গেল। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর বাই এম, এটা যেটা ফর্মুলা। তার মানে বোঝা যাচ্ছে যে এই সিপিটা সিভির থেকে বড়। মানে স্থির চাপে আপেক্ষিক তাপ স্থির আয়তনে আপেক্ষিক তাপের থেকে বড়, কেননা এ দুটো কার্য করে। এক হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে প্লাস বাহ্যিক বলের বিরুদ্ধে কার্য করে। কিন্তু যখন আমি স্থির আয়তনে তাপ দেব তখন ও শুধুমাত্র আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর কার্যটা করে না বলে এর মানটা কম। এবার আমাদের নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছিল গামা। গামা মানে হচ্ছে গেল সিপি বাই সিভি। বিভিন্ন রকম গ্যাসে বিভিন্ন রকম গামা থাকতে পারে। ধরে নাও আমি যদি বলি গামার 3টে ভ্যালু আছে, একটা হচ্ছিল 1.67, একটা 1.4, একটা হচ্ছিল 1.33। এটা হচ্ছে এক পরমাণুক গ্যাস। এক পরমাণুক গ্যাস মানে বলতে পারো তুমি হিলিয়াম। এটা বলতে পারো দ্বিপরমাণুক গ্যাসের জন্য, মানে অক্সিজেন, নাইট্রোজেন। আর এটা হচ্ছে ত্রিপরমাণুক গ্যাস, CO2, NO2 এদের জন্য। এটা হচ্ছিল গামা, সিপি বাই সিবি, এটা হচ্ছিল গামা। এটা হচ্ছিল একটা পার্ট। এবার যদি মানে আমাদের যে দুটো প্রক্রিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের দুটো প্রক্রিয়া তোমাদের সিলেবাসে মেনলি রয়েছে। প্রক্রিয়া অনেকগুলোই রয়েছে, বাট মেনলি দুটো প্রক্রিয়া তোমাদের সিলেবাসে রয়েছে। এক হচ্ছে গেলো সমষ্ণ প্রক্রিয়া,
2 নম্বর হচ্ছে গেলে রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াটা কি? আমরা যদি সমষ্ণ প্রক্রিয়াটা নিয়ে মেনলি আলোচনা করি, সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া একদম কথাটা শুনে বুঝি সমষ্ণ মানে সম উষ্ণ প্রক্রিয়া। সম উষ্ণ মানে সমান উষ্ণতা, মানে যে প্রক্রিয়াতে চাপ আয়তন পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতা সমান, সেটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন ধরে নাও তুমি কোনো একটা পদ্ধতিতে, ধরো কোনো একটা কারণে তুমি আমি কথার কথা বলছি, ধরো তুমি ওই যে পাম্পারটা দিয়ে যে পাম্প করছিলে সাইকেলের চাকায়, সেই পাম্পারটা দিয়ে তুমি পাম্প করছো কিন্তু পাম্পারটা গরম হচ্ছে না, মানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এভাবে যে যদি তুমি আস্তে আস্তে করো তাহলে যেটুকু তাপ উৎপন্ন হবে সেটা ধীরে ধীরে বাতাসে মিশে গিয়ে উষ্ণতাটা স্থির রাখবে। এই যে তাহলে ধীরে ধীরে যে কার্যটা করছি, তাহলে মানে সমষ্ণ প্রক্রিয়ায় সেটাই দরকার। মানে সমষ্ণ প্রক্রিয়া হতে গেলে সেই পদ্ধতিটাকে খুব ধীর হতে হয়, যাতে এক্সেস যে তাপটা উৎপন্ন হচ্ছে বা যে তাপটা বেশি উৎপন্ন হচ্ছে সেটা যাতে বাইরে মিশে যেতে পারে, বাইরে মিশে গিয়ে সিস্টেমের উষ্ণতাটা যাতে ফিক্স থাকে বা স্থির থাকে, সেটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার মোদ্দা গল্প। তার মানে সমান উষ্ণতা মানে টিটা হচ্ছে কি হলো স্থির,